স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। শুরুতেই ফুটবল বিশ্বকাপ 2026। আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে 16 বছর পর আবারও ফুটবল বিশ্বকাপের সোনালী ট্রফি উঁচিয়ে ধরল স্পেন। 2010 সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হলো তারা। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আলবিসেলেস্তাদের 1-0 গোল ব্যবধানে হারিয়েছে স্প্যানিশরা। গোল্ডেন বল জিতলেন স্পেনের অধিনায়ক রদ্রি। 10 গোল করে গোল্ডেন বুট পেয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। আর গোল্ডেন গ্লাভস জিতেছেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। প্রতিপক্ষের চাপে পুরোটা সময় পিষ্ট থাকলেও কোনো মতে লড়াই অতিরিক্ত সময় টেনে নেয় আর্জেন্টিনা। নির্ধারিত সময় শেষ মুহূর্তে 10 জনের দলে পরিণত হওয়ায় আরও কোণঠাসা হয়ে পড়ে তারা। সুযোগে চাপ বাড়িয়ে ফেরান তোরেসের গোলে 16 বছরের অপেক্ষা থামিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার উৎসবে মেতে উঠল স্পেন। ভিভা এসপানিয়া! স্প্যানিশদের উৎসবে রাতে ক্যামেরা দৃষ্টি ছিল লিওনেল মেসির দিকে। 26 বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলে হারে 22-এ শিরোপাধারীরা। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতা যে স্বপ্নের ঢেউ তুলেছিল স্কালোনি শিষ্যরা, তা একেবারে ম্লান হয়ে যায় নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে। অধিনায়ক লিওনেল মেসি রানার্স আপ মেডেল গলায় ঝুলালেন ঠিকই, কিন্তু মঞ্চ থেকে নেমে আর্জেন্টাইন ভক্ত সমর্থকদের দিকে যেতেই আবেগে ভাসলেন তিনি। হৃদয় ভাঙা দুঃখ বেরিয়ে এলো চোখের জল হয়ে। 1990 আসরে ম্যারাডোনার অসদ প্রতিবিম্ব যেন 2026 আসরে মেসির দর্পণে দেখা দিল আরো একবার। রূপকথা লেখার অপেক্ষায় ছিল পুরো বিশ্ব। অনেকে তাকিয়েছিলেন শিরোপা লিওনেল মেসির হাতে দেখার জন্য, অনেকে উদযাপনের ঢঙ্গেও ছিলেন, কিন্তু প্রকৃতির বিচার হয়তো তেমনটি চাইনি। ম্যাচের শুরু থেকে ছন্ন ছাড়া ফুটবল খেলে মেসির দল। মাত্র 35% বল দখলে রেখে লক্ষ্যে কোনো শট রাখতে পারেনি তারা। বিপরীতে পুরোটাই দখলে নিয়ে মাঠে বিচরণ ছিল পেদ্রিদের। 120 মিনিট খেলে পুরো ম্যাচে ছড়ি ঘুরিয়েছে তারা। একের পর এক আক্রমণ সামলাতে থাকা স্প্যানিশরা কাঙ্ক্ষিত গোল উৎসব করে 106 মিনিটে। এই গোলটি করে দিল ম্যাচের ফারাক। শুধু ট্রফি জয়ই নয়, এই বিজয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে টানা 38 ম্যাচে অপরাজিত থাকা নতুন বিশ্ব রেকর্ডও করেছে লা রোজারা। ফাইনাল ম্যাচে শেষ বাঁশি বাজতেই আনন্দ উল্লাসে মেতে ওঠা প্রস্তুতি বিজয়ী দলের, কিন্তু সেই উদযাপনের মুহূর্তই রূপ নেয় উত্তেজনায়। ম্যাচে জয়ের পর রদ্রি প্রতিপক্ষের সামনে গিয়ে উচ্ছ্বাস করলে মলিনা তা ভালোভাবে নেননি। প্রথমে কথা কাটাকাটি শুরু, এক পর্যায়ে মাঠের পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে। যুক্তরাষ্ট্রের এই টুর্নামেন্টটি প্রায় নিশ্চিতভাবে মেসির শেষ আন্তর্জাতিক প্রতিযোগিতা। ম্যাচের শেষ বাঁশি বাজার পর তার আবেগঘন প্রতিক্রিয়া একরকম সেটি নিশ্চিত করে। স্টেডিয়াম জুড়ে তখনও মেসি ভক্তরা দাঁড়িয়ে। হেরেও গ্যালারি থেকে তার নামে আসতে থাকে দর্শকদের হর্ষধ্বনি। এ সময় ভক্তরা তাকে গান গেয়েও সম্মান জানায়। অশ্রুসিক্ত চোখে মেসি অপলক তাকিয়ে থাকেন তাদের দিকে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিয়ে আলোচনা করতে স্টুডিওতে রয়েছেন দীপ্ত টিভির স্পোর্টস রিপোর্টার মোহাম্মদ হাসিব। হাসিব, আপনাকে স্বাগত। আর্জেন্টিনার কাছে তো প্রত্যাশা অনেক ছিল। কালকে ম্যাচটা দেখার পর কি মনে হয়, কেন এমনটা হলো? প্রত্যাশার পারতটা আসলে নিচে নেমে গেছে। এমন একটা সিচুয়েশন, এমন একটা গোল ব্যবধান যেটা কিনা আনএক্সপেক্টেড। আর্জেন্টিনা যেভাবে বিশ্বকাপের যাত্রাটা শুরু করেছিল মেসির হ্যাট্রিক দিয়ে, দুর্দান্ত শুরু, কামব্যাক, প্রতিটা ম্যাচে এক একটা গল্প রচনা, এক একটা ইতিহাস তৈরি মেসির ক্ষেত্রে, দলগত আর্জেন্টিনার ক্ষেত্রে স্কালোনির জন্য, কোনোটাই আসলে তাদেরকে ফাইনাল ম্যাচে স্পর্শ করেনি। মানে একেবারেই ছন্ন ছাড়া। এটা আসলে আনএক্সপেক্টেড। মানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, মানে গতকালকে ফাইনালে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত তারা তো ছিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাই তো? তো সেই জায়গা থেকে আসলে আনএক্সপেক্টেড একটা আর্জেন্টিনাকে আমরা দেখেছি, যেটা কিনা কোনো কিছুতে নেই। মানে যাদের কাছে কিনা মানে 35% হচ্ছে বল পজিশন, মানে এটা মেনে নেওয়া যায় না। এটা আসলে মানে কোনোভাবে না। যদি আপনি সাপোর্টারও হন, যদি আপনি আমার মধ্যে স্পোর্টস রিপোর্টার হন, যদি আপনি ফুটবলে একজন ভক্ত হন, এটা আসলে আনএক্সপেক্টেড। তাও এটা ওয়ার্ল্ড কাপের ফাইনাল। বিষয়টা হয়ে গেছে এরকম, আমার কাছে যেটা মনে হয়েছে সবটা দেখে,
যে শুরু থেকে আর্জেন্টিনা যেভাবে খেলেছে বা শুরুটা যেভাবে তারা করেছে সেটার সাথে পুরো পৃথিবী যে একটা এক্সপেকটেশন, শুধু তো আর্জেন্টিনাবাসীদের না, বাংলাদেশও আছে, অন্যান্য দেশও আছে, মাঠে থাকা দর্শকরা আছেন, মানে পুরো প্রেশারটা দল নিয়ে নিয়েছে। আমরা বলি না যে হোম অ্যাডভান্টেজ বা কোনো একটা প্রেশার থেকে মুক্ত থাকা, না। কালকে কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগে মেসি বলেছেন যে ফলাফল যাই হোক আমরা আমাদের বেস্টটা দিয়েছি, মানে তার মানে হচ্ছে তাদের কাছ থেকে আসলে আর মানে আর বেস্ট পাওয়ার কোনো সুযোগ নেই তাদের। তো বেস্ট পাওয়ার সুযোগ না থাকলেও আসলে যেমনটা হওয়া উচিত ছিল তেমনটাও ধারে কাছে নাই। একেবারে যদি ভিন্ন বলি সেটা হচ্ছে যে স্পেনের মানে 10 জন, মানে 11 জন যদিও খেলে, একজন তো গোলরক্ষক, মানে 10 জন, আর হচ্ছে এদিকে হচ্ছে আপনার আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ 11টা গোল সেভ করেছেন প্রতিপক্ষের, কিন্তু আনফরচুনেট বলেন বা ফরচুনেট বলেন স্পেনের জন্য একটা গোল হজম করে ম্যাচটা হেলে পড়া স্পেনের দিকে। স্পেনের আসলে 16 বছর পরে লামিনে ইয়ামালকে নিয়ে মেসি সেই ছবিটা ভাইরাল নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। সব কিছু মিলে আসলে স্পেনের একটা মানে স্পেনেরও হারানো কিছু নেই, কিন্তু তারা আসলে তাদের সেরাটা দিবে। এবং স্পেন যেভাবে শুরু করেছে দেখেন, কেপ ভার্দের সঙ্গে তারা গোল শূন্য ড্র, এটাও কিন্তু মেনে নেওয়া যায় না স্পেনের মতো দলের এগেনস্টে। কেপ ভার্দে এগেনস্টে আর্জেন্টিনা 3-2 গোলে জয়, এটাও কিন্তু মানে অনেকটা ডিফিকাল্ট একটা ম্যাচ ছিল আর্জেন্টিনা, এবং তারা কিন্তু ওই মানে একটা পুল সিরাত পার হওয়ার মতো। তো ওই রকম একটা সিচুয়েশন তারা যেভাবে হ্যান্ডেল করে আসছে, মিশরকে হারালো, ফাইনালে তাদের পথ চলাটা আরও সুন্দর হইল। সব কিছু মিলে আরেকটা বড় ব্যাপার হচ্ছে আর্জেন্টিনা কিন্তু আসলে ভ্রমণ জার্নি খুব বেশি একটা ছিল না, অন্যান্য দলগুলো যেমনটা ছিল তাদের তেমনটা ছিল না, কিন্তু তারা আসলে কোনো ম্যাচে কিন্তু সে প্রভাবটা পড়েনি। হ্যাঁ, তারা প্রথমবার গোল কনসিড করেছে, তারপরে কামব্যাক করেছে, দুর্দান্তভাবে জয়, শুধু জয় না, খুব কনফিডেন্টলি জয়, যেটা কিনা মানে একেবারে চোখ বন্ধ করে আর্জেন্টিনা জিতে যাচ্ছে এবারে ওয়ার্ল্ড কাপ। এবং ইতালি বা ব্রাজিলের পরে তৃতীয় দল যারা কিনা টানা 2 বিশ্বকাপ জিতবে, এমন একটা পরিসংখ্যান বা এমন একটা বিষয় কিন্তু বারবার আলোচনায় আসছিল। সেই জায়গা থেকে আসলে আর্জেন্টিনার ফরমেশন বলেন বা 4-4-2 ফরমেশন যেটা তারা শুরুতেই খেলেছে সেটা তারা খেলেছে, কিন্তু সাবস্টিটিউশন বলেন কিংবা হচ্ছে দলের যারা মূল একাদশে খেলছেন তাদের মধ্যে আসলে কোনো ছাপ পাওয়া যায় না, এবং এটা আসলে একটা বড় রকমের একটা প্রেশার থাকবে পরবর্তী ম্যাচে খেলার জন্য। আপনার কি মনে হয় আর্জেন্টিনার প্লেয়ারদের উপর কোনো চাপ ছিল? স্পেনের সবাই কিন্তু ছন্দে ছিল, 16 বছর পর তারা আবার কাপ জিতলো। ওই যেটা বললাম আমি একটু আগে আপনাকে, যে স্পেনের আসলে হারানো কিছু ছিল না, আর্জেন্টিনা যেখানে পাওয়ার অনেক কিছু ছিল, যেমন তারা পেয়ে আসছিলেন, ক্ষুধাটা বাড়াচ্ছিলেন, স্পেনে তাদের পাওয়ার কিছু ছিল না। হ্যাঁ, তারাও স্বপ্ন দেখেছেন যে হ্যাঁ 16 বছর পর যদি আবার আমরা শিরোপা জিততে পারি। যখন তারা রাউন্ড অফ 16-এ উঠলো, সেখান থেকে সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, তখন আসলে তাদের মধ্যে এক ধরনের একটা ট্রফি জয়ের একটা ক্ষুধা বাড়তে থাকে। তার আগ পর্যন্ত কিন্তু আপনি কি দেখেছেন, আমার কাছে অন্তত মনে হয়, হ্যাঁ আমরা বলেছি যে এবারে বিশ্বকাপে শুরুতে যখন দল ঘোষণা হয় তখন আমরা বলেছিলাম যে ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা তো অবশ্যই, তারা আসলে বিশ্বকাপে ফাইনাল বা শিরোপা নেওয়ার দাবিদার, কিন্তু সেই দাবিদার জায়গা থেকে কিন্তু ইংল্যান্ডও বাদ পড়ে যায়, সেই দাবিদার জায়গা থেকে কিন্তু ফ্রান্সও বাদ পড়ে যায় স্পেনের কাছে হেরে। এবং দেখেন আপনি স্পেনের এগেনস্টে ফ্রান্সের এগেনস্টে স্পেন যা খেলেছে গতকালকে ম্যাচটা দেখেন, খুব বেশি কিন্তু পার্থক্য নাই, খুব বেশি একটা পার্থক্য নাই। আপনি খুব ভালো করে দেখেন, স্পেন অলওয়েজ মাঠ বড় করে খেলে, ফ্রান্সও মাঠ বড় করে খেলে, সেখান থেকে আসলে স্পেন যেভাবে ফ্রান্সকে হারালো ঠিক একই ফর্মেট, কোনো চাপ নাই। উল্টো আর্জেন্টিনা প্রতিটা স্টেপে প্রতিটা শটে গিয়ে তারা হচ্ছে প্রেশারাইজড হয়েছে, দর্শকদের দুয়ারধ্বনি শুনেছে। এইটা আসলে তাদের জন্য অনেক বড় একটা বিষয়। এই যে মেটলাইফ স্টেডিয়ামে খেলা হয়েছে ফাইনালটা, সেখানে 2016 সালে ইউরো চ্যাম্পিয়ন হয়েছে, সেখানে আর্জেন্টিনা ম্যাচ জিতে কান্নাকাটি করেছে। আজকে হচ্ছে ঠিক তার উল্টোটা, 10 বছর পরে ঠিক তার উল্টোটা দেখেছি আমরা। পুরো আর্জেন্টিনা দল কেঁদেছে, যতটুকু মেসির দিকে ফোকাস, আপনি সবচেয়ে বেশি মারামারিটা ঘটনাটা এটা আসলে খুব বেশি পরিমাণে নাড়া দেয়। এবং বিশ্বকাপ ফুটবলে এরকম একটা দল এরকম একটা মেজাজ হারিয়ে এমন একটা কাজ করবে, এটা আসলে ফুটবল বিশ্বের জন্য একটা বড় প্রশ্ন, যে তাহলে অন্যান্য দলগুলো কি দোষ, বা একটা বড় চাপ থাকবে এটার জন্য। যে সংক্ষেপে আরেকটু জানতে চাই, গোল্ডেন বল তো পেলেন অধিনায়ক রদ্রি, আর গোল্ডেন গ্লাস পেয়েছেন উনাই সিমন, এই ব্যাপারে কি বলবেন আপনি? যথার্থ হয়েছে কি? মানে বারবার বলতে হয় ভজিনিয়ার কথাটা, স্পেনের এগেনস্টে 27টা গোল এক ম্যাচ উনি সেভ করেছেন। যদি রেসে থাকতো তাহলে হয়তো উনিই পেতেন, আনফর্চুনেটলি তারা আসলে থাকেনি বা থাকতে পারেনি। কিন্তু
এমবাপ্পের গোল্ডেন সাফল্য বলেন বা 10 গোল বলেন, মেসিকে মানে এটা আসলে মানে ফাইনাল ম্যাচ তো যেটা হয় যে মানে যে হিট করবে সেই জিতে যাবে, সেখান থেকে আসলে বেস্ট পারফরমেন্স। এবং রদ্রির কথা যেটা বললেন যে এরকম একটা পারফরমেন্সে আসলে শুরু থেকে দলকে লিড দেওয়া, দলকে প্রত্যেকটা বল পজিশন বা বলের যোগান দেওয়া সব কিছুতে দুর্দান্ত, এবং কালকেও ম্যাচ গোল করেছে। তো সব মিলে আসলে এরকম একটা পারফরমেন্সের পরে এটা অবশ্যই যথার্থ নিঃসন্দেহে। আর কিলিয়ান এমবাপ্পে আসলে ইংল্যান্ডের এগেন্সে 2টা গোল করেছেন, সেখান থেকেই আসলে 10টা গোল হয়ে যাওয়া এটা আসলে তার ডিজার্ভ ছিল। হ্যাঁ, ডিজার্ভ আসলে মেসিরও ছিল, কিন্তু যদি গোল করতে পারতেন, কিন্তু আনফরচুনেটলি আসলে এটা ডিজার্ভটা হয়ে যায় হচ্ছে এমবাপ্পের। হাসিব, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। ক্যারিয়ারের পরন্ত বেলায় লিওনেল মেসি যেন এক নিঃসঙ্গ নাবিক। রানার্স আপ মেডেল গলায় উঠতেই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামের সবুজ গালিচায় তার চোখ গড়িয়ে পড়তে শুরু করে, অথচ স্পেন শিবিরে তখন আনন্দের বন্যা। রোজারিও শহরের ছোট্ট এক ছেলে, যার স্বপ্ন ছিল ফুটবলের সর্বোচ্চ মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করা, যা মোটেও সহজ ছিল না। শৈশবে গ্রোথ হরমোনের সমস্যা দেখা দেয় মেসির। চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ে তার পরিবারের জন্য। অনেকেই ভাবে এখানেই থেমে যাবে সম্ভাবনাময় ক্যারিয়ার। অদম্য ইচ্ছাশক্তি আর অসাধারণ প্রতিভা তাকে নিয়ে যায় বার্সেলোনায়। শুরু হয় ফুটবল ইতিহাসের অন্যতম এক যাত্রা। বছর গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তার গোল ও রেকর্ডের সংখ্যা। বার্সেলোনার জার্সিতে জিতেছেন 10টি লা লিগা, 4টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, 7টি কোপা দেল রে সহ অসংখ্য শিরোপা। ব্যক্তিগত অর্জন 8টি ব্যালন ডিওর, 3বার ফিফা বর্ষসেরা পুরস্কার, 6টি ইউরোপিয়ান গোল্ডেন বুট। তবে নিজ দেশের জার্সিতে বড় কোনো শিরোপা জেতার আক্ষেপ তাড়া করে ফিরছিল তাকে। 2014 বিশ্বকাপ ফাইনাল ট্রফি ছোঁয়ার খুব কাছাকাছি গিয়েও জার্মানির কাছে হার। 2015-16 সালের কোপা আমেরিকার ফাইনালে হেরে প্রশ্নবিদ্ধ হয় তার নেতৃত্ব। হতাশ হয়ে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। অনেকেই ভেবেছিলেন গল্পটা হয়তো এখানেই শেষ। তবে কিংবদন্তিরা হার মানতে জানেন না। আবারও ফিরলেন মেসি। শুরু হলো স্বপ্ন ছোঁয়ার লড়াই। 2021 সালে 28 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মারাকানার মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনাকে কোপা আমেরিকার শিরোপা এনে দেন তিনি। এরপর 2022 সালে ফিনালিসিমা জিতে আরও একবার জানান দেন আর্জেন্টিনা ফিরে এসেছে। স্বপ্ন এখনো একটি অপূর্ণ রয়ে গেছে, সেটি হলো বিশ্বকাপ। 2022 কাতার বিশ্বকাপ শুরু হয়েছিল সৌদি আরবের বিপক্ষে অপ্রত্যাশিত হার দিয়ে। চারদিকে তখন সমালোচনা, কিন্তু সেই ধাক্কা থেকেই ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল, ইতিহাসের অন্যতম সেরা ফাইনাল। 120 মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ের পর টাই ব্রেকে জয়ী হয় আর্জেন্টিনা। জাদুকরী পারফরমেন্সে প্রতিটি ধাপের সামনে নেতৃত্ব দিয়েছেন মেসি। কাতারের আকাশের নিচে বহু প্রতীক্ষিত সোনালী ট্রফি হাতে তুলে নেন লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পূর্ণতা পায় তার কেরিয়ার। সেই সঙ্গে চিরতরে বন্ধ হয়ে যায় একটি প্রশ্ন, মেসির অর্জনের ঝুলিতে আর কি বাকি? আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা, সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার ও ফুটবল ইতিহাসের অন্যতম সেরা প্লেমেকার হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছেন মেসি। একটি প্রজন্ম তাকে দেখে ফুটবল ভালোবেসেছে। কোটি কোটি মানুষ তার মধ্যে খুঁজে পেয়েছে আশা, অধ্যবসায় আর স্বপ্ন পূরণের গল্প। ব্যর্থতার পর কিভাবে আবার উঠে দাঁড়াতে হয় সেটিও শিখিয়েছে মেসির কেরিয়ার। রোজারিওর এই ছোট্ট ছেলেটি প্রমাণ করে গেছে প্রতিভা মানুষকে পরিচিতি দেয়, কিন্তু অদম্য পরিশ্রম, ধৈর্য আর স্বপ্নের প্রতি বিশ্বাস মানুষকে কিংবদন্তি বানায়। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। স্পেনের বিশ্বকাপ জয়ে বাংলাদেশে তাদের সমর্থকরা আনন্দে মেতে ওঠে। অন্যদিকে বিমর্ষ আর্জেন্টিনার ভক্তরা। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন রুনা আনসারি। আজকে স্পেন
স্পেনে দেখাই দিছে চুরি করে জিতা যায় না, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, মিশরের জবাব, এরপর হইলো ক্যাপ ভার্দের জবাব, জবাব আজকে স্পেনে দিছে। খুবই জোশ লাগতেছে। আর্জেন্টিনা আজকে হারিয়ে গেছে। সবকিছু ঠিক আছে, কেন রেফারি দুর্নীতি করছে এখানে খেলা থেকে পুরো রেফারি পুরো থেকে দুর্নীতি করতেছে পুরো খেলা। এটা খেলা তো আমরা জিতার কথা, এখানে রেফারি পুরো দুর্নীতি করছে এখানে। ছোট থেকে একটা দল করে আসছে আর্জেন্টিনার, আশা করেছিলাম যে বিশ্বকাপটা নিব মেসির জন্য, কিন্তু পারার হলো না। হয়তো আর মেসিকে আর মাঠে লাল সাদা নীল জার্সি তার দেখা হবে না। খেলাটা দেখে ভালো লাগে, গোল হারলো আর্জেন্টিনা, জিতলো আর্জেন্টিনা। একটু প্রিয় দল হারে গেছে, একটু তো খারাপ লাগতেছে, তবু ভালো খেলছে। তবে আর্জেন্টিনার ভক্তরা তারা বলছেন তারা আজকে যদি নাও জিতে তারপর অনেক ভালো খেলেছে এবং মেসির জন্য তারা শুভকামনা জানিয়েছেন। চট্টগ্রামের মুরাদপুর থেকে রুনা আনসারী, দীপ্ত সংবাদ। রাজধানীতে যানবাহনের অতিরিক্ত উচ্চমাত্রার হর্ন নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই নির্দেশনাকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। আর বিশেষজ্ঞরা বলছেন, আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা আর দায়িত্বশীল আচরণই পারে নগরবাসীকে এই অদৃশ্য ঘাতক থেকে রক্ষা করতে। আপনার কানে যে শব্দ শুনতে পাচ্ছেন, এটি কি শুধুমাত্র গাড়ির হর্ন নাকি এক নীরব ঘাতক? রাজধানী ঢাকা। প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে এই শহরে। বেশি মানুষের এই নগরে যানবাহনের সংখ্যাও বেশি। মালিবাগ নামিদামি বেশ কয়েকটি স্কুল, কলেজ ও হাসপাতাল থাকায় এই এলাকাটিতে লক্ষাধিক মানুষের বসবাস। দিনভর বাস, মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনের হর্নের শব্দে ব্যস্ত থাকে এই সড়কটি। তবে যারা এই রাস্তায় চলাচল করছেন তারা কি জানেন এই রাস্তায় যানবাহনের সৃষ্ট শব্দের মাত্রা কত? অটোরিকশাগুলো দেখা গেছে ডাইনে বায় মুসরামুস্তি করে সাইড দেয় না, বেশিরভাগ এটির কারণেই হর্নটা বাজানো পড়ে। দেখেন মাথায় অপারেশন করা, এই শব্দ দূষণের কারণে আসলে আমার অনেক সমস্যা হয়। আন্দাজে হর্ন বাজায়, জোরে জোরে হর্ন বাজায়। শব্দ দূষণ অবশ্যই মস্তিষ্কে আঘাত আনে। বাসায় যখন যাই তখনও দেখা গেছে যে এটার প্রভাব অনেকখানি রয়ে যায়। বাসায় গেলে পরেও দেখা গেছে যে এই যে আমাদের যে একটা মানসিক অস্থিরতা, এটা কিছুটা হলেও কাজ করে। মালিবাগের এই রাস্তাটির শব্দের মাত্রা মাপতে আমরা সাহায্য নিয়েছি বায়ু ও পরিবেশ দূষণ গবেষণা সংস্থা সেন্টার ফর অ্যাটমসফিয়ারিক পলিউশন স্টাডিজ ক্যাপসের। ফলাফল বলছে এই রাস্তায় গড় শব্দের মাত্রা 90 ডেসিবেল। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর মতে সহনীয় শব্দের মাত্রা 45 থেকে 60 ডেসিবেল। নিয়মিত এটি 85 ডেসিবেলের উপরে উঠলে শ্রবণ শক্তি চিরতরে নষ্ট হতে পারে পথচারীদের। আমরা এখানে যে পরিমাপটা করলাম এখানে, তো দেখা গেছে যে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের শব্দের মাত্রাটা 90 ডেসিবেলের থেকে বেশি আসছে, যেটা আসলে আমাদের যে শ্রবণ সীমার থেকে যে WHO যে স্ট্যান্ডার্ডটা, সেই স্ট্যান্ডার্ডটা সবসময় অতিক্রম করতেছে। এত গেল মালিবাগের শব্দ দূষণের মাত্রা। রাজধানীর সচিবালয় ও এর আশপাশের এলাকায় সরকারিভাবে নীরব এলাকা হিসেবে পরিচিত। সাধারণত শব্দের মাত্রা 70 ডেসিবেল বা তার বেশি হলে তা শব্দ দূষণ হিসেবে গণ্য করা হয়। তবে নীরব এই এলাকাটির শব্দ দূষণের মাত্রা 78.8 ডেসিবেল। রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে অপ্রয়োজনীয় হর্নের ব্যবহার এখন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি আবাসিক এলাকাও এখন শব্দ দূষণের কবল থেকে রেহাই পাচ্ছে না। এই প্রেক্ষিতে শনিবার শব্দ দূষণ নিয়ন্ত্রণে যানবাহনে উচ্চ মাত্রার হর্ন বন্ধে কঠোর আইন প্রয়োগ ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই যে নির্দেশনাটা দেওয়া হয়েছে, তবে পরিবেশবিদরা বলছেন শব্দদূষণ নিয়ন্ত্রণে বিদ্যমান আইন কঠোরভাবে বাস্তবায়নের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোও জরুরি। এছাড়া অপ্রয়োজনীয় হর্নের ব্যবহার বন্ধ, নির্ধারিত নীরব এলাকা রক্ষা এবং নগর পরিকল্পনায় শব্দ নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর গুরুত্ব দিতে হবে। দূষণকারীদের বিরুদ্ধে পর্যাপ্ত আইন প্রয়োগও করা যাচ্ছে না। প্রধানমন্ত্রীর যে নির্দেশনা দিয়েছেন, এটি ইমপ্লিমেন্ট করতে হলে সবার আগে ট্রাফিক সিস্টেমে শৃঙ্খলা আনতে হবে। অর্থাৎ ট্রাফিক সিস্টেমে বিশৃঙ্খলা রেখে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা এটি বড় চ্যালেঞ্জের বিষয়। নগর ব্যস্ততা থামবে না, চলবে যানবাহনও, কিন্তু অপ্রয়োজনীয় হর্নের দৌরাত্ম্য কমাতে না পারলে ঢাকা একসময় অসুস্থ মানুষের নগর হয়ে উঠবে বলেও জানিয়েছেন এই পরিবেশবিদ। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।
একসময় সাভারের নামাবাজার ছিল বাঁশ বেতের তৈরি ঝুড়ি, সাজি ও গৃহস্থালী সামগ্রীর অন্যতম জমজমাট বাজার। তবে প্লাস্টিক পণ্যের দাপট, কাঁচামালের দাম বৃদ্ধি এবং কারিগরের সংকটে এখন সেই ঐতিহ্য অনেকটাই ম্লান। তবুও মৌসুমি চাহিদা আর পুরনো ক্রেতাদের ভরসায় টিকে থাকার চেষ্টা করছেন ব্যবসায়ীরা। বাঁশ ও বেতের তৈরি জিনিসপত্র একসময় বাংলাদেশের ঘরে ঘরে এই জিনিসপত্রগুলো ব্যবহার হলেও কালের পরিক্রমায় আধুনিক সভ্যতার কারণে এর বিকল্প প্লাস্টিক এবং মেলামাইনের জিনিসপত্র তৈরি হয়, কিন্তু এর চাহিদা কমেছে এবং উৎপাদনও কমেছে। এবং সেই সাথে গ্রাম অঞ্চলে যে খেজুর গাছ এবং তাল গাছের যে থেকে তৈরি যে শীতল পাটি এবং খেজুরের পাটি, সেগুলো কিন্তু কমেছে আস্তে আস্তে। তো সেই ব্যবসার সাথে যারা এখনও সাভার নামাবাজারে জড়িত রয়েছে তাদের কথাগুলো আমি শুনবো। প্লাস্টিক বা বিভিন্ন দিক থেকে আমাদের একটু চাহিদা অনেক কমে গেছে। কিছু কিছু জিনিস ভালোই চলে, যেমন হুগলা পাটি, জাকা, তারপরে হুক্কা, শীতল পাটি, খেজুর পাতার পাটি, বিভিন্ন কিছু মিলিয়ে মোটামুটি চলে। ব্যবসা আমার দাদাই করতো, আমার আব্বাই করতো। এখন আমরা বংশগতভাবে ধরে রাখছি। এখন আপনার প্লাস্টিকের মালের লেগে এগুলো বেচা কিনে অনেক কমে গেছে, আগের মতো নাই। এখানে আপনার কুটির শিল্পের যাবতীয় যা আছে এগুলো মনে হয় যে আমরা পাইকারি আর খুচরা বিক্রি করি। ঢাকা জিঞ্জিরা, চক বাজার, আপনার কাউরান বাজার এবং কি সাভার থানায় যে দোকান আছে প্রত্যেকটাই এখান থেকে নেওয়া যায়। আর আমাদের বিভিন্ন আইটেম, তো এই আইটেম যোগাইতে আমরা অনেক জায়গায় যাই। আমি ওই যে পলো কিনতে আসছিলাম একটা, আর কি ওই যে কবুতর পালি তো। প্রচলিত গানের যেটি হাত পাকার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে, সেই প্রাণ জুড়ালো কিন্তু এখন যারা এই ব্যবসার সাথে জড়িয়ে আছে তাদের প্রাণ জুড়াচ্ছে না। এবং তারপরও কিছু কিছু ব্যবসায়ী যারা আছে, এটা কালের পরিক্রমায় তারা এটি হারিয়ে যাওয়া ব্যবসাটিকে ধরে রাখার চেষ্টা করছেন। এম এ হালিম, দীপ্ত সংবাদ, সাভার। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। টানা নবম রাতের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে সোমবার ইরানের স্থানীয় সময় রাত 2:30টায় হামলা শুরু হয়। হরমুজ প্রণালীতে হামলা চালাতে ইরান যে সামরিক সক্ষমতা ব্যবহার করছে তা দুর্বল করাই এই হামলার উদ্দেশ্য বলে জানিয়েছে তারা। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ, দক্ষিণ পূর্বাঞ্চলের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের চাবাহার শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে বিবিসির খবরে বলা হয়েছে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।